বিএনপি আর চরমনে নাকি 10টি বিষয়ে ঐক্যমত হয়েছে। এই 10 বিষয় ঐক্যমত হওয়া এটা বিএনপির রাজনীতিতে বিএনপি একটা পেরেক মারলো, অথবা চরমনায় একটা ধরা খেলো, দুইটার একটা। এটা কোনো উইন উইন সিচুয়েশন হবে না। এই 10 বিষয় ঐক্যমত বা এই যে চুক্তি যেটা হয়েছে, এটা একটা উইন লস সিচুয়েশন হবে। এক দল জিতবে, আরেক দল মারা খাবে। ওদের চমৎকার একটা ঘটনা ঘটে গিয়েছে। তবে চরমনাই না, মারাটা খাবে বিএনপি। ইটস মাই টেক। প্রিয় দর্শক, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর চরমনাইয়ের পীরের মধ্যে একটি বৈঠক হয়েছে চরমনাইয়ের পীর সাহেবের অফিসে। আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। 10টি বিষয়ে তারা সমঝোতায় এসেছেন, ঐক্যমতে পৌঁছেছেন। 10টি বিষয় যদি আমি বলতে চাই, আপনারা 9টি বিষয় নিয়ে হাসাহাসি ছাড়া আর কিছুই করবেন না। আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমনাই। অতএব এই নামাজের সুরাতটা, যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত। আমিরে জামাতের সেই অনুভূতি। তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার কাজ। এই তো ভালোবাসা। সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে ফিরে এসেছেন। ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে আলোচনা করেছেন কি কি করেছেন না করেছেন, কি কি হয়েছে না হয়েছে। আমরা এই ব্যাপারটা দিকে একটু মনোযোগ দিতে চাই, এবং বাংলাদেশ যখন চীনের সাথে তার এই ধরনের সফর করা হচ্ছে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতে হবে, এটা আমরা ধরে নিতেই পারি। কেমন প্রতিক্রিয়া? দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। বিএনপি আর চরমনে নাকি 10টি বিষয়ে ঐক্যমত হয়েছে। গণমাধ্যমে এভাবে খবর আসছে, এবং চরমনাইয়ের অফিসিয়াল প্যাডে ওই 10 বিষয়ের বর্ণনা দেওয়া আছে। এটার ব্যাখ্যাটা অতীব জরুরি, এবং এই ব্যাখ্যাটা জনগণকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। দর্শক, এই যে 10 বিষয় ঐক্যমত, এই 10 বিষয় ঐক্যমত হওয়া এটা বিএনপির রাজনীতিতে বিএনপি একটা পেরেক মারলো, অথবা চরমনায় একটা ধরা খেলো, দুইটার একটা। এটা কোনো উইন উইন সিচুয়েশন হবে না। এই 10 বিষয় ঐক্যমত বা এই যে চুক্তি যেটা হয়েছে, এটা একটা উইন লস সিচুয়েশন হবে। এক দল জিতবে, আরেক দল মারা খাবে। ওদের চমৎকার একটা ঘটনা ঘটে গিয়েছে। তবে চরমনাই না, মারাটা খাবে বিএনপি। ইটস মাই টেক। ধরাটা খাবে বিএনপি। বিএনপির রাজনীতি একেবারে শেষ হয়ে যাবে। বিএনপি নিজেদের রাজনীতিতে নিজেরা পেরেক মারলো। কিভাবে আসছে সেদিকে তার আগে বলে নিই, সমসাময়িক রাজনীতির বিভিন্ন 10টা পয়েন্টে চরমনাই এবং বিএনপি একমত হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যে 10টা পয়েন্টে একমত হয়েছে, ওই টাইপের পয়েন্টগুলো যদি আমরা কনসিডার করি, জামাত চরমনাই ঐক্যমত হয়েছে সব বিষয়ে, কোনো বিষয় ইখতিলাফ নেই। আর এই 10 পয়েন্ট ঐক্যমত, এটা যে অধিকাংশই ভুয়া তার প্রমাণ আমি আগে দিয়েছি। যেমন চরমনাই বিএনপি নাকি দ্রুত নির্বাচন চায়, এ বিষয়ে নাকি ঐক্যমত হয়েছে। কিন্তু বিএনপি নির্বাচন চায় এবছরের মাঝামাঝি সময়, আর চরমনাই চায় এখন 1-1.5 বছর পর। এবং এই কথা যখন বলে, তখন চরমনাই পিসাব যখন সাংবাদিকদের বলছে যে 6 মাস তো হয়ে গেছে, আরো 1 বছর আছে, মানে আগামী বছরের মাঝামাঝি সময় নির্বাচন চায়। চরমনাই বিএনপি চাওয়ার মধ্যে প্রায় 1 বছর পার্থক্য। আর 1 বছর পৃথিবী উল্টে যেতে পারে, 1 বছর কিয়ামত হয়ে যেতে পারে, ইমাম মাহাদি এসে ইসলাম কায়েম করে ফেলতে পারে। 1 বছর অনেক কিছু। 1 বছরের মধ্যে বিএনপি ভেঙে 10 টুকরো হতে পারে। তো 1 বছরের ডিস্টেন্স, এটাকে বলে আবার বলে ঐক্যমত। অতএব তাদের এই ঐক্যমত খেলা, তাদের চুক্তি যে কতটা ফালতু, এটা বুঝতে আর কোনো অসুবিধা আছে? তা আমাকে অনেক অনুরোধ করছে যে ভাই, এই 10 দফা ঐক্যমত নিয়ে একটু বিশ্লেষণ করেন। তো বিশ্লেষণটা বুঝছেন, জনগণকে একটু জানিয়ে দেন যে এটা হচ্ছে দুধ ভাত ঐক্যমত। কিন্তু জামাতের সাথে কি দেখেন, মূল পয়েন্টটা কি? যে ইসলামপন্থীদের একটা বাক্স চাই, আমরা সংস্কার শেষে নির্বাচন চাই, এবং সবার গন্তব্য ইসলাম, আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসি। এরপর আর কোনো কথা থাকে না। এর অর্থ হচ্ছে সব বিষয় একমত। হ্যাঁ, কার আকিদার মধ্যে মওদুদিবাদ আছে, কার আকিদার মধ্যে সুফিবাদী ভ্রান্ত আকিদা আছে, এটা কোনো রাজনৈতিক বিষয় না। এটা হচ্ছে দলীয় ফেরকাগত ইন্টারনাল থিওক্রেটিক বিষয়। রাজনীতিতে এই মুহূর্তে দেখেন, চরমনাইও সমানে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে বলে, জামাতও সমানে বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে বলে। এবং চরমনাই সংস্কার শেষে নির্বাচন চায়, জামাতও সংস্কার শেষে নির্বাচন চায়। একেবারে মৌলিক একটা প্রশ্ন দেখেন, পিআর সিস্টেমে নির্বাচন বিএনপি কিছুতেই চায় না, আর জামাতও পিআর সিস্টেম নির্বাচন চায়, চরমনাই জামাত পিআর সিস্টেম নির্বাচন চায়। অতএব এই চরমনাই বিএনপি এই 10 বিষয় ঐক্যমত হওয়া, এটা দুধ ভাত। আর লিখিত কোনো ঐক্যমত ছাড়া জামাত চরমনাই যে সিমিলারিটি, এটা ঐতিহাসিক। অতএব এটা চারানার দাম আমার কাছে নেই। বিএনপি কিভাবে ধরাটা খাবে, এই 10 দফা আমি আসছি সেদিকে। দেখেন, আমি প্রথমেই বলি, এই 10 দফা বা এই 10টা প্রতিশ্রুতি, এগুলো মানলে বিএনপি কোনো রাজনীতি থাকে না। কিভাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন, কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলেছেন না? এটা সর্বজন বিদিত। এই কথা নিয়ে এই বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন বলছেন যে কোরআন সুন্নাহ শরীয়তের বিরুদ্ধে বিএনপি কিছু বলবেন, আমরা বলবো না। দেখেন, বিএনপির রাজনীতির বয়ান আওয়ামী লীগের অনুপস্থিতিতে
5 আগস্টের পর কিভাবে দাঁড়িয়েছে। বিএনপি রাজনীতি হচ্ছে এটা যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করবে এবং 71 নিয়ে ব্যবসা করবে। 71 নিয়ে ব্যবসা করা মানে শাহবাগী হতে হবে, আর শাহবাগী হতে হলে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি অ্যালার্জেটিক আচরণ করতে হবে, যার প্রতিফলন আমরা দেখেছি যে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম ব্যবসা এগুলো নিয়ে কত নেতিবাচক কথা বলেছে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এই ওয়াজ মাহফিলে এগুলো বলা এটা ধর্ম ব্যবসা। এবং ওয়াজ মাহফিলের রাজনীতির কথা সবচেয়ে বেশি বলে চরমোনাই পীর সাহেবদের, এদের রাজনীতি বেসিক্যালি ওয়াজ। তাহলে বুঝেন যে বিএনপির 5 আগস্ট পরবর্তী রাজনীতির যে মূল বয়ান, সেই বয়ান অনুযায়ী যদি রাজনীতি করতে, অথবা কোনো বিকল্প নাই, নাহলে বিএনপির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকে না। বিএনপি কি বলে রাজনীতি করবে, বলবেটা কি জনগণের কাছে? এই ধর্মভিত্তিক রাজনীতি, মৌলবাদ, এগুলোর বিপরীতে বিএনপি উদার আদর্শ, এগুলোই তো বলবে। এখন বিএনপি বলছে যে কোরআন সুন্নাহর বিরোধী, শরীয়ত বিরোধী কিছু বলবে না। তো এটা বললে বিএনপির ন্যারেটিভ থাকে না। এখন কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী, ওয়াজ মাহফিল, ধর্ম ব্যবসা, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা, এটা তো শরীয়ত বিরোধী। মানে এই কথাগুলো বলতে পারবে না। এটা বললেই তো চরমোনাই বলবে যে বিএনপি মুনাফিকি করেছে, চুক্তি লঙ্ঘন করেছে। তখন এর মানে এই চুক্তির মধ্য দিয়ে বিএনপি তাদের মূল রাজনৈতিক যে এজেন্ডা বা বয়ান, সেটা বাস্তবায়ন করতে একটা বড় ধরনের হোঁচট খাবে, এবং এটা লঙ্ঘন করা প্রয়োজন হতে পারে। আর লঙ্ঘন করলে তখন মুনাফিক ধান্দাবাজ ট্যাগ খাবে। এটা একটা কমন হিসাব। আরেকটা হিসাব হচ্ছে, দেখেন, শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না। এটাকে ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারি এভাবে যে বিএনপির যে রাজনীতি, এটা তো এক প্রকার শরীয়ত বিরোধী রাজনীতি। কিভাবে? আপনি মুসলমান, আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনি কোরআন সুন্নাহর পার্লামেন্ট করতে চাইবেন, আপনাকে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, আপনাকে পক্ষে থাকতে হবে। আপনি যদি পক্ষে না থাকেন তাহলে আপনি শরীয়ত বিরোধী। এখন বিএনপি এর পক্ষে থাকবে, বিএনপি বলবে যে আমরা ক্ষমতা আসলে ইসলামী আইন প্রতিষ্ঠিত করবো। এর মানে বিএনপি দল হিসেবে ব্যাখ্যা দিয়ে বলা যায়, কিন্তু সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, এটা অনেক দীর্ঘ উসুলি আলোচনা। তাহলে বিএনপি দল হিসেবে শরীয়ত বিরোধী হয়ে যায়। তো বিএনপির যে রাজনীতির বয়ান, যেগুলো এতদিন সাজিয়েছে বা ভারত বিরোধী দিয়েছে, এগুলো বলার জায়গা চরমোনাইয়ের সাথে চুক্তির করার থাকে না। তাহলে বিএনপি কি হবে? এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না। এদিকে গুলো বলবে মুনাফিক, ওদিকে গেলে বলবে ধর্মবিরোধী। আপনি সহজে বুঝেন যে এই ফখরুল বলেছে যে কোরআন ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, সেই ফখরুল প্রতিশ্রুতি দিচ্ছে যে শরীয়ত বিরোধী কিছু বলবে না। আবার দেখেন, বিএনপির আরেকটা মৌলিকত্ব হচ্ছে 5 আগস্টের পর যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকে না, বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকে না। অর্থাৎ বিএনপির রাজনীতির অস্তিত্বের জন্য আওয়ামী লীগকে দরকার। এই জন্যই তো চুপ্পুকে রক্ষা করেছে, 72 সংবিধানের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগকে ভোটে চায়। কারণ বিএনপি জানে, বা এটা একটা রাজনীতির বেসিক প্রিন্সিপাল, আমি প্রতিনিয়ত বলি, নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ না থাকলে রাজনীতি হয় না, রাজনীতি টিকে না। এখন বিএনপির চাইতে খারাপ প্রতিপক্ষ আওয়ামী লীগকে তো লাগবে। বাংলাদেশে তো বিএনপির চাইতে খারাপ প্রতিপক্ষ আওয়ামী লীগবাদীর অন্য কেউ নেই। তো বিএনপি রাজনীতি আরেকটা মৌলিক প্রিন্সিপাল হচ্ছে যে আওয়ামী লীগকে লাগবে রাজনীতিতে। এখন চরমোনাই পীরের সাথে যে 10 বিষয় একমত হয়েছে, ওই প্রথম পয়েন্টের সাথে মানতে গেলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা বিএনপি করতে পারবে না। আর এটা না করলে বিএনপি রাজনীতি থাকে না। তাহলে আজকে যে ঘটনা ঘটেছে, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির জন্য, সুইসাইডাল একটা ঘটনা। এতে বিএনপির মৌলিক রাজনীতি থাকে না। এই জন্য আমি বলেছি যে বিএনপির দিন শেষ। হ্যাঁ, এখন এই বিষয়ে যদি চরমোনাই বিএনপিকে ছাড় দেয় বা এর উপর ভিত্তি করে যদি চরমোনাই বিএনপি ঐক্য হয়, যেটা হবে না, এর কোনো সম্ভাবনা নেই, তাহলে চরমোনাই আবার বিতর্কিত হয়ে যাবে। যে চরমোনাই রাজনীতি হচ্ছে সারা জীবনের যে নো আওয়ামী লীগ নো বিএনপি, বা এই জোট ফেসিবা, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে 14 সালে 18 সালে জোটের অতীব প্রয়োজন ছিল, 14 সালে, তখনও যুগপথ বা জোট কিছুতেই চরমোনাই আসেনি। তো চরমোনাই রাজনীতির একটা মৌলিকত্ব কিন্তু এটা। এই জায়গা থেকে কোনো এই বিএনপি টাইপের দলের সাথে যদি চরমোনাই জোটে যায়, চরমোনাইর কর্মীরা তাদের পীর সাহেবদেরকে পিটাবে, এবং মৌলিকত্ব থাকে না। বুঝতে পারছেন? তো এই জোট, এই যে 10 দফা ঐক্যমত, এই চুক্তি, এটা যে কত ফালতু, এটা যে একটা আত্মঘাতী, বুঝতে আর বাকি আছে। তারপর আপনাদেরকে একটু শোনাই দর্শক। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ, আধিপত্যবাদ থেকে মুক্তি ও ইসলামী। দেখেন, আধিপত্যবাদ থেকে মুক্তি মানে ভারতের বিরুদ্ধে বলতে হবে, ভারতের দালালি করা যায়। আর ভারতের দালালি না করলে বিএনপি রাজনীতি। 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি রাজনীতি একটা মৌলিকত্ব হচ্ছে ভারতের পারপাস সার্ভ করতে হবে। আমি 3টে মৌলিকত্ব আপনাদেরকে বর্ণনা করেছি, যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি থাকে না, এবং ধর্মভিত্তিক দল, ইসলামী রাজনীতি, এগুলোর বিরুদ্ধে বিএনপি রাজনীতির বয়ান দাঁড় করাতে হবে, আর হচ্ছে ভারতের পক্ষে থাকতে হবে, যার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলোর বিরুদ্ধে আবার চুক্তি করলো। তো চরমোনাই আসলে বিএনপি খেয়ে দিল। চরমোনাইকে আমি মেধাবী দল বলি। আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমোনাই। অতএব এই নামাজের সুরাতটা, যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত। আমিরে জামাতের সেই অনুভূতি। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার কাজ। এই তো ভালোবাসা। সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন, তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম, তাবুটা নিয়ে থাকবে অন্যান্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সবার একটা ট্যান্ট থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে। একটি হাসি কেড়ে নিল আমার মন। হ্যাঁ, আমি ওই হাসিটির কথাই বলছি, যেই হাসিটি আজকের চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন।
আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে। আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন, তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন, সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নত মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসাবে থাকবে। রাজনীতিতে কথা থাকবে, কথার এপিঠ ওপিঠ থাকবে, সমাবেশে গরম আলোচনা থাকবে, বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার, সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চরমনায়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল, ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় সিক্ত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চরমনাইতে গিয়েছিলেন। সেখানেও আমরা দেখলাম এক অন্যরকম ভালোবাসার নজির, একে অপরের সাথে আলিঙ্গন, সাক্ষাৎ, আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া, সাংবাদিকদের সামনে ব্রিফিং করা থেকে শুরু করে এই সবগুলো জায়গায় আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমনাই। আমি কেন হাসির কথা বলছি? বর্তমান রাজনীতিতে যখন কলুষিত রাজনীতি চলছে, তখন আমাদের কলিজাগুলোর ভিতরে যদি আপনি একটু ঢুকে দেখেন, তাহলে হয়তো দেখবেন আমরা কালো আবরণ পড়ে গিয়েছে আমাদের হৃদয়ে। আমাদের রাজনৈতিক অঙ্গনগুলো আমরা ধ্বংস করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের তো আসলেই উচিত কেউ আমার কাছে আসলে তাকে যেমন সম্মান জানানো, কারো কাছে আমি গেলে তার প্রতিও সম্মান জানানো। আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে রাজনৈতিক দূরত্ব দূর করা ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয়। আপনি যদি একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের কাছে প্রশ্ন তোলেন, ফর এক্সাম্পল জামাতের আমির যদি প্রশ্ন তোলে যে জীবনে আমি কি চরমনায়ের কোনো জমি ঠকিয়েছি, ধন সম্পদ ভক্ষণ করেছি, কিংবা আপনাদের কারোর সাথে ঝগড়া বিবাদ করেছি, দেখবেন উত্তর পাবেন না। ঠিক চরমনায়ের পীরকে যদি জিজ্ঞেস করেন জামাত ইসলাম আপনার থেকে কোনো কিছু নিয়েছে, ধ্বংস করেছে, উত্তর পাবেন না। একই শব্দ চয়ন আপনার বিএনপির সাথে করেন, আরেকজনের সাথে করেন, উত্তর পাবেন না। কিন্তু এই না উত্তর পাওয়ার পরেও আমরা কেন জানি বাংলাদেশ হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে আলোচনা সমালোচনা এবং সেই আলোচনা সমালোচনার মাত্রা এত বেশি পেয়ে গিয়েছিল যে আমরা একসাথে বসতেই পারতাম না। জুলাই বিপ্লব, 5ই আগস্টের পরে বাংলাদেশের বিজয়, জনগণের বিজয়, এবং এই বিজয়ের অংশীদার চরমনায়ের পীর সাহেব অন্যতম। সেই অংশীদার মানুষগুলোই আজকের কোমল হৃদয়ের ছোঁয়া দিয়ে ভালোবাসায় সিক্ত করে বাংলার মানুষের মন জয় করে চলেছেন। রাজনৈতিক অঙ্গনে পজিটিভ ধারণা তৈরি হয়েছে। আমি সবসময় একটা নীতিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আপনার আত্মা থাকতে হবে প্রশস্ত, হৃদয় থাকতে হবে বড়, মন খোলা আলোচনার মানসিকতা থাকতে হবে। কুটিলতা থাকতে পারবে না আপনার হৃদয়ের মধ্যে। যা আপনি মুখে বলছেন ভিতরটাতেও যদি সেম থাকে, আপনি যে আদর্শেরই হন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। আজকে যখন আমরা দেখলাম চরমনায়ের পীর সাহেবের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কি সুন্দর দৃশ্য তারা দেখিয়েছেন। নামাজের সময় হয়েছে, কাতার দিয়ে সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছেন সকল রাজনীতিবিদ। এই নামাজ তো শুধুমাত্র চরমনায়ের জন্য নয়, এই নামাজ তো শুধুমাত্র জামাতের জন্য নয়, এই নামাজ হচ্ছে প্রত্যেকটি কলেমায় বিশ্বাসী মানুষের জন্য, যে একবার জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য এই নামাজ। অতএব এই নামাজের সূরাটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত। তাহলেই তো সমাজ থেকে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচার, দুরাচার দূর হবে। আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই নামাজের দৃশ্য দেখে আমার ভালো লেগেছে, মাথায় পরা টুপিটা দেখে আমার ভালো লেগেছে। কোনো কিছু আসে যায় না, বহু মানুষ বহু কথা বলবে, আমরা অনেক কথাই বলবো, কিন্তু আমরা এই টুপির প্রতি যে ভালোবাসা আজকের ওই মজলিসে বসে দেখিয়েছেন, এই ভালোবাসাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখতে চাই। আমরা প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন থেকে দেখতে চাই এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তারা সবসময় ধর্মপ্রাণ মানুষদেরকে ভালোবাসবে। হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা জামাত করে, হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা চরমনাই করে, হোক না লোকটা ধর্ম পালন করে কিন্তু কওমিপন্থী, সমস্যার কি আছে? উদার হন, হৃদয়ে টেনে নেন। আপনার নিশ্চয়ই মনে আছে আমি 2024 সালে গত কয়েক মাস আগে শেখ হাসিনার পতনের একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটি সন্দেহ পোষণ করে পোস্ট করেছিলাম, লিখেছিলাম। আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সিংহভাগ ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করা। মনে রাখবেন এই সম্পর্কের মধ্য দিয়ে এমনটা নয় যে আপনাকে জোট করতে হবে, নির্বাচন একত্রে করতে হবে, না, নট নেসেসারি। জামাত চরমনাই একত্র হয়ে নির্বাচন করতে পারে, যেটা বোঝা যাচ্ছে। বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল, তারা এমনও হতে পারে একাই নির্বাচন করতে পারে, কিংবা আরো দল নিয়ে নির্বাচন করতে পারে, হতেই পারে। কিন্তু আমরা কি একসাথে বসতে পারি না? আমরা কি একসাথে খেতে পারি না? আমরা কি একসাথে গল্প করতে পারি না? আমরা কি একসাথে একে অপরকে বলতে পারি না যে ভাই আমাকে যে আপনি গত পরশুদিন এই কথাটা বললেন,
আসলে ভাই আমি এরকম না, তাহলে দেখবেন একজন আরেকজনকে যেভাবে বুঝিয়ে বলবেন হৃদয়ে আপনি শান্তি অনুভব করবেন। আর যখন যাবেন না, বসবেন না, দূর থেকে কোনো আলেমকে পীরকে গালি দিবেন, লাভ নাই। আমার ভালো লেগেছে জামাত ইসলামের আমির সাহেব যখন চরমনায় গিয়েছিলেন, কি সুন্দর কথা। আমার হৃদয়টা মনে হয়েছে যেন ফুলে ফুপে আসমান পর্যন্ত চলে গিয়েছে। চরমনায়ের পীর সম্পর্কে জিজ্ঞেস করতেছিল, আমার এখনো পশম দাঁড়িয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। কেন? আমি এদেরকে পছন্দ করি। ইসলামপন্থী যে কোনো মানুষকে আমি ভালোবাসি, সেটা আমার রক্তে শিহরণ হচ্ছে, রক্তে। এই রক্ত থেকে আমি বিচ্যুত হতে পারবো না। আমি দেখেছি আমিরে জামাতের সেই অনুভূতি। তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার কাজ। এই তো ভালোবাসা। আর কি চান? জামাত তার ব্যাংক বিক্রি করে ইসলামী আন্দোলন করতে হবে না? ইসলামী আন্দোলনকে পীরগিরি ছেড়ে দিয়ে জামাত ইসলাম করতে হবে না? প্রত্যেকে যার যার জায়গায় স্বমহিমায় বিকশিত হবে, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থীরা শক্তিশালী হবে, সেটার একটা রেওয়াজ চালু হয়েছে চরমনাই এবং জামাতের সেই ঐক্যের মাধ্যমে। এবং আজকের বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে মিটিং করার মধ্য দিয়ে আমরা হীনমন্যতা করি নাই, বরং আমার কাছে মনে হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে একে অপরের ভালোবাসার আদান প্রদান হয়েছে। কারণ আগামীর রাষ্ট্র গঠনে এরাই কেউ সরকারি কিংবা বেসরকারি দলে থাকবেন, কেউ সরকার প্রধান হবেন, কেউ বিরোধী দলের নেতা হবেন। অতএব কাউকে অবজ্ঞা করে হবে না। আর একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাতে পারবেন না। ভাবতে পারেন যে হ্যাঁ, ধর্মভিত্তিক মানুষ বাদ দিয়ে হয়তো ক্ষমতায় আসা যাবে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে হলেও এই মানুষদেরকে লাগবে। বাইতুল মোকাররমের ওই জায়গা থেকে প্রতিদিন আপনাদের বিরুদ্ধে মিছিলকে প্রতিহত করতে হলেও এই আলেমদের কি লাগবে? আলেমরা আপনার পাশে থাকলে সংশোধন করে দিবে। ভয়ের কি আছে? তাদেরকে কাছে টেনে নেন, বুকে টেনে নেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। আমি তো প্রস্তাব করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বড় বড় রাজনৈতিক দলগুলোতে একদম যেভাবে বড় আপনার মেলা হয়, বাংলাদেশের বাণিজ্য মেলা, ওরকম স্টল করে করে সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন, তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম, তাবুটা নিয়ে থাকবে অন্যান্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সবার একটা ট্যান্ট থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে, আপনার সামনে চায়ের স্টল থাকবে, খাবার থাকবে, আমি আপনার স্টলে যাব, আপনি আমার স্টলে যাবেন, আমার বুক আপনি নেবেন, আপনার বই আমি কিনবো। এভাবে করে একে অপরের ভিতরে সম্মানজনক একটি শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে। মাঝখানে একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে, যেই মঞ্চে আপনার দলীয় সঙ্গীত আপনার বাজবে, আমার দলীয় সঙ্গীত আপনার বাজবে। একদিকে জাতীয়তাবাদী চেতনার তাদের স্লোগানে উজ্জীবিত হবে, অন্যদিকে ইসলামপন্থী রাজনৈতিক দল তার শিল্পী গোষ্ঠী নিয়ে, সাইমন কিলবা কলরব নিয়ে সেখানে উপস্থিত হবে। এই যে এক বিশালতা, এই স্বপ্ন কি আমরা দেখতে পারি না? এরকম ভালোবাসা কি আমরা তৈরি করতে পারি না? যদি সেটা তৈরি করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ কত সুন্দরতম বাংলাদেশ হবে তা আমি বোঝাতে পারবো না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে ফিরে এসেছেন। ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে আলোচনা করেছেন কি কি করেছেন না করেছেন, কি কি হয়েছে না হয়েছে। আমরা এই ব্যাপারটা দিকে একটু মনোযোগ দিতে চাই। এবং বাংলাদেশ যখন চীনের সাথে তার এই ধরনের সফর করা হচ্ছে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতে হবে, এটা আমরা ধরে নিতেই পারি। কেমন প্রতিক্রিয়া হয়েছে এবং তার পরবর্তীতে এটা নিয়ে ভারত কি করতে পারে, সেই আলাপগুলো একটু করতে চাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চায়নাতে গেছেন, গিয়ে তিনি তার কাউন্টার পার্ট ওয়াং ই, আমরা চিনি এই ভদ্রলোককে, দীর্ঘদিন তিনি আগে এক দফা প্রায় 8-10 বছর চায়নার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মাঝে কিছুদিন ছিলেন না, এখন আবার হয়েছেন। এবং অত্যন্ত পাওয়ারফুল মানুষ। ওয়াং ইকে আমরা বহু সময় বহু ক্ষেত্রে মানে ইভেন শি জিনপিং এর সবচেয়ে কাছের মানুষ এবং তার পাওয়ারের দিক থেকে তার খুব কাছাকাছি, শুধু না তার খুব ক্লোজ মানুষ, এই ধরনের মানুষ হিসেবে আমরা চিনি তাকে। তো তার সাথে বৈঠক হয়েছে এবং আরও বেশ কিছু বৈঠক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা করেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো নিয়ে চায়নার বিভিন্ন পত্রপত্রিকা, যদি বলি পিপলস ডেইলি, গ্লোবাল টাইমস, প্রত্যেকে এগুলো নিয়ে ভালো কাভারেজ দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এভাবেই তারা এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে গতকাল একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তিনি আসলে জানিয়েছেন মোটামুটি কোন ইস্যুগুলো নিয়ে কথা। আমি আবারও বলি, বাংলাদেশের সাথে চায়নার কোন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, কোন ইস্যুগুলো হবে, এর চাইতে এটা অনেক বড় একটা সিম্বলিক ভ্যালু আছে। এই সিম্বলিক ভ্যালুটাই আসলে দিনের শেষে আমাদের ডিপ্লোম্যাটিকলি ইম্পর্টেন্ট ইস্যু। কি কি হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন। তিনি যখন যাত্রাবিরতি করছেন কুনমিংয়ে, সেই কুনমিংয়ে উনি যাত্রাবিরতি ওখানকার ডেপুটি গভর্নর, ওনার সাথে যোগাযোগ করেছে, দেখা হয়েছে। দেখা হওয়ার প্রসঙ্গে তিনি কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ডেডিকেটেড কিছু হসপিটালের কথা বলেছেন, যাতে বাংলাদেশ চিকিৎসা নিতে পারে। এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, তিনিও স্পষ্টভাবে বলেছেন যে ভারতে যেহেতু আমাদের নাগরিকরা ভিসা পাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, সেই কারণে খুব দ্রুত যদি এটা হয় ভালো হবে। ভিসা ফি কমানোর কথা হয়েছে। আপনারা নিশ্চয়ই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, খুবই কাছাকাছি। এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি, কুনমিং এর সাথে আমাদের একটা সড়ক যোগাযোগের আলাপ কিন্তু দীর্ঘদিন থেকে হয়েছিল মিয়ানমারের ওপর দিয়ে। ট্রেন যোগাযোগের কথা, যেমন কি চায়না চেয়েছিল কুনমিং হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত একটা বুলেট ট্রেন তারা চালু করবে। সো এই যে কানেক্টিভিটিগুলো প্রায় সবসময় ভারত আসলে এগুলোর বিরোধিতা করেছে, কারণ তাতে তার কিন্তু সুবিধার সমস্যা হয়। যাই হোক, কুনমিংয়ের প্লেন ফেয়ার খুব বেশি হবে না, কারণ আমাদের খুব কাছে। সো আমরা ভারতের সেই চিকিৎসার ব্যাপারে যে মনোপলি আছে বাংলাদেশের, সেই জিনিসটার উপরে একটা চাপ পড়তে পারে। এবং নট অনলি দ্যাট, আমাদের প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, পররাষ্ট্র উপদেষ্টাকে, তখন বলেছে যে চায়না আমাদের এখানে একটা বড় হসপিটালে ইনভেস্ট করতে রাজি আছে এবং পূর্বাঞ্চলে জমির কথা এসছে। আমি মনে করি আমাদের দেশে এরকম বিদেশিদের ডেকে এনে হসপিটাল শর্ট টার্মে এবং মিড টার্মে
হতে পারে, কিন্তু দিনের শেষে আমাদের আসলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে, যেটা আমাদের দেশের নাগরিক তো বটেই, অন্য দেশের নাগরিকদেরকেও আমরা যাতে হেলথ ট্যুরিজমের জন্য আকর্ষণ করতে পারি। আমাদের মেডিকেল কলেজগুলো এখন সবাই এই জোনের স্টুডেন্টদেরকে যেহেতু আগ্রহী করে তুলতে পারছে, তো আমরা গুরুত্ব দিয়ে চেষ্টা করলে আমরা সেই কাজটা করতে পারার কথা আমরা পারবো, আমরা এই আশা এবং এই বিশ্বাস রাখতে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের ঋণ, আমাদের যে ঋণগুলোর পরিশোধের সময়সীমা 20 বছর ছিল, সেগুলো 10 বছর এক্সটেন্ড করে 30 বছর ব্যাপারে চায়না খুবই পজিটিভ। এখনো যে সিদ্ধান্ত হয়ে গেছে তা না, পজিটিভ। নট অনলি দ্যাট, বাংলাদেশ ইন্টারেস্ট রেট নিয়ে আলাপ করেছে। যদি পররাষ্ট্র উপদেষ্টা তার ব্রিফিংয়ে বলেছেন যে আমাদের চায়নার সাথে যে লোন অ্যাগ্রিমেন্টগুলো আছে সেগুলোর ইন্টারেস্ট রেট খুব বেশি হাই না, কিন্তু তারপরও বাংলাদেশ এটাকে আরও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন, সার্ভিস চার্জ সহ অন্যান্য সব কিছু মিলে, যাতে আমাদের জন্য লেস এক্সপেন্সিভ হয়ে ওঠে লোনগুলো। এগুলো এক্সিস্টিং লোন, ভবিষ্যতের কথা বলছি না, এগুলো হবে কিনা আমি আসছি একটু পরে। সো সেটা এসছে। আর আলোচনা হলো মূলত ব্রহ্মপুত্রের পরে ড্যাম নিয়ে। বাংলাদেশ অংশে খেয়াল রাখবে, ডেটা শেয়ার করবে, এটা আসলে একটা টেনশনের ব্যাপার, কোনো সন্দেহ নেই। ভারত মানে ব্রহ্মপুত্রের উপরে যদি হয়, মানে আমাদের সুইট ওয়াটারের প্রায় 80% আসলে ব্রহ্মপুত্র যে নদী সেটা দিয়ে আসে, যমুনা হয়ে, যেটা আমরা দেখি। এটার উপরে ড্যাম যদি হয়, মানে আমরা সবগুলোকে কমনলি বাঁধ বলি, কিন্তু এটা যদি ড্যাম হয়, যেখানে আপনি বাঁধ দিয়ে একটা রিজার্ভার তৈরি করছেন, তারপর জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, তখন জলবিদ্যুৎ তৈরি করতে হলে ওই পানি ছেড়ে দিতেই হয়। সুতরাং যেটা হয়, ড্যাম যখন তৈরি হয় তখন একটা রিজার্ভার তৈরি হয়, একটা বিরাট জলাশয় তৈরি হয়। সেই জলাশয় তৈরির সময়টাতে নদীর প্রবাহ কমে যায়, কিন্তু যখনই এটা পূর্ণ হয় কয়েক বছরের মধ্যে, তারপর যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেই পানি আবার চলে আসে। সে যদি ড্যাম হয়ে থাকে তাহলে খুব বড় সমস্যা হবে না, কিছু বছর সমস্যা হবে। কিন্তু এটা যদি ব্যারাজ হয়, যেখানে পানিকে আসলে ডাইভার্ট করা হয়, যেমন আমরা তিস্তা ব্যারাজ বলছি, আমরা ফারাক্কা ব্যারাজ বলছি, আমরা কমন ভাষায় বাঁধ বলি, এগুলো আসলে একটাও মানে বাঁধ বটে, বাংলা যেহেতু অন্য শব্দ নেই, এগুলো কোনো ড্যাম না, এগুলো প্রত্যেকটা আসলে ব্যারাজ। এগুলো মানে আমাদের তিস্তার উজানে যেটা আছে গজলডোবা, এটাও কিন্তু আসলে ব্যারাজ, ওখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয়, ওখানে দিয়ে অন্যদিকে পানি নিয়ে যাওয়া হয়। সো আমরা জানি না ব্রহ্মপুত্রতে আসলে কি হচ্ছে। তারা জলবিদ্যুৎ উৎপাদন করবেন, কিন্তু সেই ড্যামের পর আরও কোনো ব্যারাজ আছে কিনা সাথে, যেখানে তারা পানি নিয়ে যেতে চাইবেন। ফলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। আমাদের উপদেষ্টা বলেছেন যে তারা এই রিলেটেড ডেটা বাংলাদেশের সাথে তারা শেয়ার করবেন। মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেল, এটা নিয়ে এরপর বিভিন্ন রকম নিউজ ভারতের প্রিন্টেড মিডিয়াগুলোতে, অনলাইন পোর্টালগুলোতে, টিভিতে, নানান কিছু, মানে এটা নিয়ে খুবই কনসার্ন তারা। এবং বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার একটা নেক্সাস তৈরি হচ্ছে কিনা আবার, যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে নষ্ট করবে। এর মধ্যে আমি এনডিটিভিতে দেখলাম যে তারা পাকিস্তানের আইএসআই চিফও নাকি বাংলাদেশে এসেছিল। আমরা নিশ্চয় খেয়াল করেছি যে আমাদের পররাষ্ট্র, আমাদের প্রেস উইং, যেটা আমাদের প্রধান উপদেষ্টা, সেখান থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। কিন্তু আমাদের একটা হাই পাওয়ারফুল ডেলিগেট তো গিয়েছিল, আমি এটা কথা বলেছি, আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল, তারা পাকিস্তান থেকে আরও সমরাস্ত্র কেনা, এমনকি ফাইটার কেনা নিয়েও আলাপ টালাপ করেছেন। ফলে তারা স্বাভাবিকভাবে, যেটা হচ্ছে এদিকে পাকিস্তান, এদিকে। দর্শক, এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটা নতুন, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।